আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই প্রশ্ন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি 4 দিনের সফর করে গেলেন এবং তার এই সফরকে নিয়ে নানান ধরনের আলোচনা, বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন কোন পক্ষ বলছে যে সরকারের বিশেষ এজেন্ডা থাকতে পারে। আপনি কিভাবে দেখছেন? এখানে বহুমুখী। প্রথমত সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছু আমরা আচ্ছা খালেদ ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধাও উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু, কি এটার ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই। সামান্তা, আমার উত্তর আমি দিলাম। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। সামান্তা এবং খালেদ মহিউদ্দিনের মধ্যে তুমুল ঝগড়া। খালেদ মহিউদ্দিনকে সামান্তা সাংবাদিকতা ছেড়ে দিতে বললেন। কেন এ কথা বললেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই প্রশ্ন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি 4 দিনের সফর করে গেলেন এবং তার এই সফরকে নিয়ে নানান ধরনের আলোচনা, বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন কোন পক্ষ বলছে যে সরকারের বিশেষ এজেন্ডা থাকতে পারে। আপনি কিভাবে দেখছেন? এখানে বহুমুখী। প্রথমত মিস্টার গুতেরেসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ইটস এ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ। এবং উনি আগের যে জো বাইডেন সরকারের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন এবং তারও সময় শেষ। তো আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে ইমেজ সংকটে রয়েছে, লোকজন তাকে পছন্দ করছে না, ভালোবাসছে না, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না। তো এই মুহূর্তে আসলে তাকে কিছু একটা শো করতে হবে। তো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, তার সঙ্গে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করেছেন। এটা ওনার একটা মার্কেটিং পলিসি হতে পারে, সত্য মিথ্যা আমি জানি না, এটা হতে পারে। 2 নম্বরে যেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই মুহূর্তে ব্যবহার করে মার্কিন কতগুলো এজেন্ডা বা জাতিসংঘের কতগুলো এজেন্ডা এখানে বাস্তবায়ন করার জন্য একটা চেষ্টা হতে পারে। আপনি হয়তো জানেন যে 2011 সন থেকে যখন এই রোহিঙ্গাদের সমস্যাটা শুরু হলো, এটা মূলত একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে এই ঘটনাটা ঘটেছে। এটি যে কেবলমাত্র মানে ওই আরাকান রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধদের এবং আরাকান আর্মির যে সংঘর্ষ এবং তার সঙ্গে মিয়ানমারের সংঘর্ষ, এটা নট লাইক দ্যাট। এর সঙ্গে ভারত জড়িত, এর সঙ্গে চীন জড়িত এবং এর সঙ্গে পশ্চিমারা জড়িত। এবং দীর্ঘদিন ধরে এই এলাকাতে একটা নো ফ্লাইং জোন এবং একটা সেফ জোন তৈরি করার জন্য পশ্চিমারা তৈরি করেছে। এবং অনেকটা এটা যাকে বলা হয় যে ইন্দোনেশিয়াতে যে পূর্ব তিমুর তারা তৈরি করেছে গুসমাওয়ের নেতৃত্বে, সেই পূর্ব তিমুরের আদলে এই এলাকাতে একটি জোন তৈরি করতে চাচ্ছে পশ্চিমারা। এটা তাদের দীর্ঘদিনের একটা প্ল্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন সেটি মোটামুটি সামনে চলে আসছে, এরকম বিষয়টি? এটা আমি বলতে পারবো না। সাবেক প্রধানমন্ত্রী হয়তো বলেছেন, তার কাছে তো অনেক তথ্য ডাটা থাকে এবং ওনার একটা অনেক বদ অভ্যাস ছিল। তার মধ্যে একটা সু অভ্যাসও ছিল যে উনি টাস করে অনেক কথা বলে ফেলতেন, যেগুলো অনেক সময় নিজের বিরুদ্ধে যেত। যেমন আমি যদি হতাম, আমি কখনো বলতাম না যে আমার ব্যক্তিগত পিওনেরও 400 কোটি টাকা চুরি করেছে, সেও হেলিকপ্টারে চড়েছে। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা এই সমস্ত কথাবার্তা বলে ফেলেছেন। তবে এখানে আমরা যেটা দেখলাম যে উনি আসার প্রথমত কোনো কারণ ছিল না, এই মুহূর্তে কোনো কারণ নেই ওনার। উনি কেন এলেন আর কেন গেলেন এটা নিয়ে উনিও কিছু বলতে পারবেন না, আমরাও কিছু বলতে পারছি না। বিকজ আপনারা জানেন যে আগে পার হেড জাতিসংঘের পক্ষ থেকে বরাদ্দ ছিল $20। এখন নতুন ডোনাল্ড ট্রাম্প আসার পরে বরাদ্দ কমে এটা এখন $8 চলে এসেছে রোহিঙ্গাদের। $12 ছিল, সেটা অর্ধেকে নেমে এসেছে $6 হয়েছে মাথা পিছু পার মান্থ। হ্যাঁ, ওরকম মাথা পিছু পার মান্থ এরকম চলে এসেছে। এখন এখানে এই অবস্থাতে তো ওনার আসার কথা না, বিকজ উনি তো এই সময় টাকা বাড়িয়ে দেওয়ার সংবাদ নিয়ে আসেননি। 2 নম্বর হলো যে এখন মায়ানমারের উপরে জাতিসংঘের 1% দূরের কথা, কোটি ভাগের 1 ভাগও কোনো নিয়ন্ত্রণ নেই। তো
তো মায়ানমারের আরাকান আর্মিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নেপিদো সরকার যেটা জান্তা সরকার, তাদের সাথেও জাতিসংঘের কোনো সম্পর্ক নেই। তারা আমেরিকা এবং জাতিসংঘকে যাকে বলা হয় একটা পশমের মতো মনে করে না। তো সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে এসে থাকে তাহলে এটা বাংলাদেশের তো ডেঞ্জারাস, যে বাংলাদেশকে বন্ধু হয়ে বাস দিতে আসছে। তো এরকম এর মধ্যে আবার দেখা গেল যে বিএনপির সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকে তো বিএনপি খুবই হতাশ। বিএনপি সেটা কল্পনাই করতে পারে না জুনারদের সাথে আমাদের বৈঠক কেন হলো, ভদ্রতা করে ডেকেছেন, এই জন্য ভদ্রতা করে তারা গিয়েছেন। কিন্তু বৈঠকে যে সমস্ত কথাবার্তা হলো বিএনপি ভদ্রতা করে বলেনি, কিন্তু তাদের মনে হয়েছে, বিএনপির মনে হয়েছে যে তারা সম্ভবত বর্তমান সরকারের কোনো এজেন্ডা বা রিকোয়েস্ট এটা বাস্তবায়ন করার জন্য মূলত মিস্টার গুতরেস এখানে এসেছেন, এরকম অবস্থা। তারপরে তার যে কর্মকাণ্ড আচরণ এগুলো অতি নাটকীয়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে টুপি পরে গেলেন। তো নর্মালি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো শুক্রবারে টুপি পরে কোনো জুমার নামাজে গিয়েছেন আমরা এখন পর্যন্ত দেখি নাই। যে বাইতুল মোকাররমে নতুন খতিব সাহেব আসলেন, তো উনি একটু কেমন ওয়াজ করেন, যাই একটু এই শুক্রবারটা বাইতুল মোকাররমে নামাজ পড়ে আসি, উনি তো সর্বজন শ্রোতা। তো এখানে ওনার টুপি দেখলাম না, বা ওখানে নামাজ পড়তে গেলেন সেখানেও দেখলাম না। তারপরে হঠাৎ করে তিনি সেখানে টুপি পরে সেই ইফতার করতে গেলেন। এবং আশ্চর্য ব্যাপার হলো যে রাজনীতি এমন একটা বিষয়, এটা যদি একবার কাউকে টান মারে ওকে কবর ছাড়া এর থেকে আর মুক্তি নাই। তো উনি এই প্রথম লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে দেখলাম যে তার চেহারার ভিতরে একটা জান্নাতি সুরত চলে এসছে। সে হাত নাড়াচ্ছিল, সে হাত নাড়াচ্ছিল, সালাম দিচ্ছিল। এবং দেখবেন যে যখন মানুষ খুব খুশি হয় তখন সে আঞ্চলিক ভাষায় কথা বলে, এবং সে সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে সে রোহিঙ্গা ভাষায় কথা বলছিলেন। ইট মিনস এই যে 15 লাখ রোহিঙ্গা, এই 15 লাখ রোহিঙ্গাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মিস্টার গুতেরেস তাদের সম্পত্তি মনে করছেন, অ্যাসেট মনে করছেন, নট লায়াবিলিটিস। তাদের আচরণে ওটা মনে হয়নি, মনে হয়েছে তারা এটা একটা সুযোগ, এটা একটা লায়াবিলিটিস নয়, এটা একটা তাদের অ্যাসেট। এবং এই অ্যাসেটটাকে জাতিসংঘ এবং ডক্টর ইউনূস আগামী দিনে তাদের রাজনীতিতে, তাদের ক্ষমতার জন্য এবং তাদের স্বার্থ জন্য অথবা বাংলাদেশের স্বার্থের জন্য এটা যে কোন মেরুকরণে নিয়ে যায় এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। বাট লক্ষণটা দুইজনে কি এটিকে ব্যবহার করছে, রোহিঙ্গা ইস্যুটাকে, মানে অ্যান্টনি গুতেরেস এবং আমাদের প্রধান উপদেষ্টা দুজনেই এইটিকে ব্যবহার করছে? হ্যাঁ, দুজনে এটাকে ব্যবহার করছে, দুজনে এটাকে ব্যবহার করছে। গুতরেস ব্যবহার করছে এই কারণে যে এখন এই পৃথিবীতে সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো এটা, এর সাথে বড় শরণার্থী শিবির আর কোথাও নেই। এখন এই শরণার্থী শিবিরকে কেন্দ্র করে জাতিসংঘের একটা রমরমা ব্যবসা, তারা প্রচুর টাকা পয়সা এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনে, ইউএ থেকে আনে, সাধারণ মানুষের কাছ থেকে আনে, বিভিন্ন সরকার থেকে আনে। এখন এখানে যদি ক্রাইসিসটা বাড়ে এবং এটার গুরুত্ব বাড়ানো যায় তাহলে এখানে তাদের ব্যবসাটা স্থায়ী হয়। কিন্তু এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জাতিসংঘের হাজার হাজার লোকের চাকরি হারাবে। তো এটা মিস্টার গুতরেসের প্রাথমিক এজেন্ডা। দ্বিতীয় তার এজেন্ডা হলো যে জাতিসংঘের মাধ্যমে যেমন অনেক জায়গায় শান্তিরক্ষী বাহিনী স্থাপিত, এখন যদি বলা হয় যে না এখানে যুদ্ধ করার জন্য তারা এই এলাকাতে একটা শান্তিরক্ষী মিশন তারা পাঠাবে। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এখানে তারা একটা করিডোর চাচ্ছে, একটা করিডোর চাচ্ছে। তো যখনই একটা করিডোর চাচ্ছে ইট মিনস সেখানে যদি তারা একটা শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠায় তাহলে এই শান্তিরক্ষী বাহিনীর দাপটে পুরো কক্সবাজার, উখিয়া থেকে শুরু করে পুরো এলাকাটা আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখানে থাকবে না, এখানে পুরো শান্তি বাহিনীর নিয়ন্ত্রণে, জাতিসংঘের নিয়ন্ত্রণে চলে যাবে। এবং ওখান থেকে এখন যেভাবে রোহিঙ্গারা আছে, কক্সবাজারের যারা লোকজন রয়েছে তাদেরকে রোহিঙ্গা হয়ে আবার বাংলাদেশের অন্য জায়গাতে চলে আসতে পারে। এই গেল ওনার দিক থেকে নেতিবাচক দিক, পজিটিভ দিক আমি একটাও দেখছি না। আর ওই যে আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা ব্যাপার হলো যে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্য যে কোনো বিষয়গুলো রয়েছে কোনোটাতেই ইতিবাচক কোনো ধারা তৈরি হচ্ছে না। প্রতিদিনই খুন, ধর্ষণ, রাহাজানি, মব জাস্টিস থেকে শুরু করে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এরকম নানা রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যার ক্ষেত্রে উনি যদি এখন একটু চীন যেতে পারেন, তারপর দুবাইতে গিয়ে কারোর সাথে একটা ছবি তুলতে পারেন, কোথাও ইংরেজিতে একটা সাক্ষাৎকার দিতে পারেন, তারপর শেষে বিদেশিদের সাথে কথা বলতে পারেন, এটাতে উনি আসলে কমফোর্ট ফিল করেন। উনি আপনার সাথে একটা সাক্ষাৎকার দিতে বা আমার সঙ্গে একটা সাক্ষাৎকার দিতে উনি ভীষণ রকম বিব্রত বোধ। কিন্তু যখনই দেখা গেল
অখ্যাত একটি পত্রিকা ভারতের, ইংরেজিতে তাকে প্রশ্ন করতে আসছে, হাই মিস্টার ইউনূস, হাউ আর ইউ। তিনি মনে হচ্ছেন যে আমি জান্নাত থেকে এই মতো আসছি, এবং তার ভিতরে একটা অটোমেটিক একটা মেশিন এর মধ্যে একটা টারবাইন যেটা আছে এমন ঘোরা শুরু করে দেয়, তার চেহারা শুরুতে একটা নুরানি জিল্লতি চলে আসে। কিন্তু বাংলাদেশের কোনো আপনি ইভেন দেখবেন যে মির্জা ফখরুল সাহেবের সাথে সে যখন বৈঠক করেছে, ওনার চেহারা শুরুতের মধ্যে একটা হতাশ, ভীষণ রকম হতাশ, যে এদের কোনো কাজ নাই, কেন আমাকে বারবার এখানে আসে আর কি। কিন্তু যখনই দেখা গেল জাতিসংঘের কোনো একটা লোক আসছে, এমনকি একটা রাষ্ট্রদূত আসছে, ভারতের একটা ডেপুটি হাই কমিশনার ওনার সাথে দেখা করতে আসছে, যেটা শেখ হাসিনার অফিসে যেতে সাহস পেত না। তো তাদের সাথে তিনি বসে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করছেন। তো সেই দিক থেকে তার যেহেতু বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে, 86-87 বছর বয়স, তার তো একটা মেন্টাল রিফ্রেশমেন্টও দরকার আছে। সে এত বড় গুরু দায়িত্ব পালন করছে, তো সেই মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য যদি তার বন্ধু গুতরেশ বাংলাদেশে এসে থাকেন, আমার বন্ধুটা অনেক মানসিক চাপের মধ্যে আছে, তার একটু শান্তি দিয়ে আসি। এবং এই যে তিনি প্লেনে করে কক্সবাজারে গেলেন, তারপরে সেখানে তিনি মনের আনন্দে কাটালেন এবং অনেকগুলো আঞ্চলিক ভাষায় কথা বললেন, ইফতারি করলেন, এবং এটা হ্যাঁ, আগামী 1 মাস মোটামুটি তাকে একটা গ্রুমিং এর মধ্যে রাখবে। এরপর আবার তিনি চায়না যাচ্ছেন। বিশেষ কোনো হিডেন এজেন্ডা কি আছে গোলাম মাওলা রনি? অনেকে বলছেন যে আপনি যে মিটিং এর কথা বলছেন, যেখানে মির্জা ফখরুল সহ 7টি রাজনৈতিক দলের প্রধানরা ছিলেন, এবং সেই বৈঠক নিয়ে অনেক ধরনের কানাঘোষা রয়েছে। যে মিটিংটি কল করলো জাতিসংঘের লোকাল অফিস রিফর্ম ইস্যুতে, রিফর্মেশন, সেখানে সেটি কন্ডাক্ট করলেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, এবং সেখানে সবাইকে ভালোভাবে কথা বলতে দেওয়া হয়নি, তাড়াহুড়া করে শেষ করা হলো। পরবর্তী ছাত্রদের আরেকটি দলের সঙ্গে বৈঠক ছিল, এবং সবকটি বৈঠকেই রিফর্ম ইস্যুটাকে সামনে নিয়ে আসা হলো। অনেকে বলছেন যে এটি এই সংস্কার ইস্যুটা তার মুখ থেকে বের করে এর গুরুত্বটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে। আসলে এই বিষয়টি তেমন? এখানে আসলে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। ভদ্রলোক যে উনি এসেছেন, উনি নিজেও জানেন না কেন এসেছেন, আবার উনি কি করে গেলেন তাও জানেন না। উনি আসার পরে যেটা হয়েছে, ডে টু ডে এই পরিকল্পনাগুলো হয়েছে। উনি কক্সবাজারে যাবেন, আই এম শিওর, লিখে দিতে পারি যে উনার ওই ভিজিট শিডিউলের মধ্যে ছিল না যে তিনি পাঞ্জাবি পরবেন, তাকে পাঞ্জাবি পরতে হবে। হ্যাঁ, এটা ওনার ভিজিট শিডিউলের মধ্যে ছিল না, কিন্তু ভদ্রলোককে পাঞ্জাবি পরতে হয়েছে, অ্যান্থনি গুতেরেস পাঞ্জাবি পরতে হয়েছে। 2 নম্বর হলো তিনি সেখানে গিয়ে ইফতারি করবেন 1 লক্ষ লোকের সঙ্গে। এটা উনি আসার পরে প্ল্যান হয়েছে এবং এরা করেছে বাংলাদেশে, কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে করা হয়নি। দ্বিতীয়ত আবার এখানে যে পলিটিক্যাল পার্টির সাথে যে বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকেও জাতিসংঘের মাস্টার প্ল্যান এটা হয়েছে, আমার কাছে সেটা ব্যক্তিগতভাবে মনে হয়নি। এই কারণ হলো যে এটা বোঝার জন্য খুব রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। জাতিসংঘের বৈঠকে কেন আসিফ নজরুল বা অন্য লোক সেখানে যাবেন? তো সেখানে দেখলাম যে আমাদের যে চুল পাকা একজন উপদেষ্টা আছেন, সাদা ধবধবে চুল, ওনার ভদ্রলোকের নাম যেন কি, তো তিনি আহ্বান করলেন, আদিলুর রহমান, তিনি রিসিভ করলেন, পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি, সাদা চুল, একেবারে ফেরেশতার মতো দেখতে ভদ্রলোককে। তো উনি ওই রিসিভ করলেন। তো জাতিসংঘের অফিসে বা কোনো একটা অফিসে যেন তিনি তাদের সবাইকে রিসিভ করলেন। কোনো জিনিসই আমার কাছে মনে হয়নি যে এটা পূর্ব পরিকল্পিত, প্রি শিডিউলড, এবং এরকম কাজগুলো করার জন্য বিভিন্ন পক্ষের একটা প্রস্তুতি দরকার। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যদি বিএনপির মহাসচিবের একটা বৈঠক থাকে, তিনি তো 1 সপ্তাহ আগে জানবেন, তার জন্য তার এজেন্ডা থাকবে, তিনি জানতে চাইবেন কি আলাপ হবে, কোন বিষয়ে আলাপ আলোচনা হবে। তা আমার কাছে মনে হচ্ছে 4 দিনের জন্য উনি আসছেন, এটা হচ্ছে প্লেজার ট্রিপ, আর প্লেজার ট্রিপের মধ্যে তাকে যতটা ব্যবহার করা যায়, যতটা শো আপ করা যায়, ততটা ভালো। তবে এখানে খুবই সুন্দর একটা জিনিস হয়েছে যে তার সাথে জামাতের আমিরের যে কোনো পাঞ্জাবি পরে কুলাকুলি হয়নি, এটা একটা বিশাল একটা প্রাপ্তি আর কি। যদি এটা একটা কুলাকুলি হতো এবং দুজনে যদি দারুণ একটা দৃশ্য তৈরি হতো, দুজনের সাইজ, আকার, আকৃতি, চেহারা সবই সমান আর কি, অনেক ভালো লাগতো আর কি। তাহলে সরকারের অর্জনটা কি? এত টাকা খরচ করে, এত নাটকীয়তা আর মধ্য দিয়ে সরকার তাহলে কি অর্জন করলো? আপনার কাছে কি মনে হয়? এই যে বিশাল অর্জন করলো, মানুষ দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট ব্যক্তিত্ব, হ্যাঁ, বিরাট তার ক্ষমতা, তার কথায় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসে, তার কথায় জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরে, তার কথায় জাতিসংঘের মহাসচিব ইফতারি করে,
উনি বোধহয় জীবনে প্রথম রোজার মাসে এরকম গরিব মানুষের সাথে ইফতারি করছে, জীবনে কোনোদিন ইফতারি করে নাই। উনি কি রোজাও ছিলেন অ্যান্টনি গুতেরেস? হতে পারে, যদি তাও থাকে ভাগ্য ভালো, উনি যে মুসলমান হয়ে যায় না এখান থেকে, এটাও তো একটা বাংলাদেশে যেভাবে একটা খিলাফতি রাষ্ট্র চলছে, উনি যদি এখানে এসে বলতেন যে না আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এটা যদি ডক্টর ইউনূসের ওসিলায় উনি মুসলমান হয়ে যেতেন, বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই বলতো খলিফাতুল মুসলিমিন। হাজার হাজার তৌহিদি জনতা রাস্তায় নেমে আসতো, মারহাবা মারহাবা আহলান ওয়া সাহলান, এইভাবে রাস্তায় সবাই নেমে আসতো। সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছুই আমরা আচ্ছা খালেদ ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধা উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু, কি এটার? ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম, ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তি স্বাধীনতা বুঝবে, একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির স্বাধীনতা কত সালের পেনাল কোড আপনি নতুন করে করেন, আপনারা ক্ষমতায় আসেন নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালের? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোড, পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে। এটা 1858 সালে, এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এইটাও শোনেন, 1858 সালে যে পেনাল কোড আছে, বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে, তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে। গড়ে বইটা 1858 সালের, কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে। আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তি স্বাধীনতার যে সংজ্ঞাটা আপনি দিচ্ছেন, স্নিগ্ধাপা একটু সাইলেন্ট আছেন, অসুবিধা নাই, কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতার যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি। আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা, এটা আমি আগে উত্তর দেই। ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আমারে জিজ্ঞেস করেছেন, আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই। ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে, আমি বুঝি নাই ক্রাইম করা মানে, বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য, এই টোকাটা একটা ক্রাইম, আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। আমি আপনাকে এটা টোকা দিতে পারবো না, কিন্তু আমি আমাকে টোকা দিলেন, আমি মনে করলাম এটা একটা ক্রাইম, তাহলে আমি কি করব? না, মনে করলেন না, আমি টোকা দিতে পারবো না, টোকা দেয়াই ক্রাইম। আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম, সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেয়া তো আসলেই ক্রাইম, আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাস হলো, এটা তো তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। মানে এই বিষয়গুলো দেখুন, আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে। কোনো মধ্যস্থতা হয় না, আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা, আমার কথা বুঝতেছেন না। আমার কথা আপনি বুঝতেছেন না, আমি আর একটু ভালো করে বলি। যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি, যখন আমরা 3 জন মিলে আলাপ করব, আমরা যখন 10 জন মিলে আলাপ করব, কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক। কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উঠবস করায়, তার পাওয়ার শো করে, এটার কোনো সমতা নাই, এটার কোনো আর্গুমেন্ট নেই, এটা কোনো আলোচনা না। এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে, এটা হচ্ছে এই জিনিস। তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায়, এটা করা ঠিক হয় নাই। এবং এইটার ব্যাপারে আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা? না এটা এনসিপির অবস্থান তো আমি বললাম, এর চেয়ে ক্লিয়ার আর কোন মানে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার আনসার দিচ্ছি না। হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস? যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে, ক্লিয়ার ডমিনেশন, যেটা কোনোভাবে সমতা নাই। এখন ধরেন আমরা যখন আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা ফাইট করছি ইয়ার সাথে, মানে আওয়ামী লীগের সাথে, এটা একটা অসম লড়াই ছিল, আমাদের ছেলেপেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক, তাহলে এটা কিভাবে সমতার? এটা তো লড়াইও না, এটা হচ্ছে পুরো খুন করার জন্য একেবারে আক্রমণ। এটাও একই রকম একটা জিনিস, একটা লোক একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা, পাঞ্জাবি পরা, এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে, তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিকভাবে লোয়ার অবস্থানে একটা খেটে খাওয়া মানুষকে, তার জীবনের গল্পটা কেউ জানে না। এবং সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা, বন্ধ রাখা, কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কিনা? দুইটা সেপারেট জিনিস। হ্যাঁ খালেদ ভাই, এটা দুইটা সেপারেট জিনিস। আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা বলেন তো, একটু বুঝান। মানে এটা আলাদা জিনিস। আমি বলি, একটা জিনিস হচ্ছে যে আমি যখন বললাম যে আমি ঘটনাটা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে আরেকটা লোককে এবং তাকে শারীরিকভাবে আহত করছে, এইটা একটা বিষয়, এটা আলাদা। এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে? এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল?
এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া দিবে? আমরা কি বলছি আমাদের যে আত্মপ্রকাশ, রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? এখন আমি না আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে? আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ, যা থাকবেন আপনার কি ইচ্ছা। আমি আমার উইশ বলতেছি, আপনি কি আমাকে বলতে দিবেন? আপনি বলতেছেন তো, বলেন। আমি বলতেছি তো, এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে, অনেক ধরনের বিষয় আছে। প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয়, এমন করে বোর্ড গঠন করে দিক, এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা হোক। সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না। আমাদেরকে যদি ফ্যাসিলিটেট করতে বলে, আমাদেরকে যদি জনতা সেই দায়িত্ব দেয়, আমরা সেটা করব। সকল পক্ষ থেকে আমরা আলেমদেরকে নিয়ে আসবো, এক বোর্ডে বসেন, আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে। কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল, আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে। ধরেন জামাত বলছে যে এটা করা, আমি বলতেছি জামাত বলছে এটা করা উচিত না, আমরা বলতেছি এটা করা উচিত, তাহলে বাংলাদেশের জনগণ কি করবে? কার কথা শুনবে? যে পার্টি করে সেই পার্টির কথা শুনবে। তাহলে বিভাজন আরো স্পষ্ট করি আমরা। আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এবং সেটার মধ্যে আলেমরা থাকবে। আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এইটার মধ্যে আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি যে এটা, আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজ বিষয়। আমি বলতেছি ভাই এটা স্পেশালাইজ বিষয়, আমি মনে করতেছি এটা স্পেশালাইজ বিষয়। এবং এইটা আমি রাস্তায় খাবো কি খাবো না, মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না, এটা স্পেশালাইজ বিষয়। এটার সাথে এটা সম্পর্ক না। এখানে দেখবেন যে রোজা অমুক তমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে। আপনি যখন প্রশ্ন করছেন, এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন। আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না, আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জিতার জন্য। আমি বলতেছি যে সামান্তা লুক, সামান্তা এই যে শুনেন সামান্তা, এই তর্কে জিতা জাতীয় কথা মানে বললেন না। আপনি তর্কে জিতছেন, 100-তে 99 পাইছেন। আপনার কথা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই। ডক্টর স্নিগ্ধা, আমি জনাব আমি সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি। তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন নেবেন, যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন। এটা আমি বলি নাই। আচ্ছা, আবার বলেন কি বলছেন। না আপনি তার মানে আমার কথা আবার রিওয়াইন্ড করে দেখা যাবে না। আপনি এটা বলতেছেন না যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না, আপনি এটা বলেন নাই? যে আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি এটা সলভ করতে হবে, কিন্তু তা তো না। এক একটা পলিটিক্যাল পার্টি, এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে। তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই, তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে। তাহলে আমরা সকলকে মিলে এটা একটা বোর্ড গঠন করে আমরা এই সমাধানগুলো দিয়ে দিই। কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই। এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই, তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি? ওকে, আমি আর কিছু বলতে চাই না, মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে। খালেদ মহিউদ্দিনের টকশোতে যে অতিথিদেরকে আনা হয় তাদেরকে কথা বলতে দেওয়া হয় না, খালেদ মহিউদ্দিনের শুধু বকবক করে যান। এটা অনেক দর্শকদের পছন্দ হয়, অনেক দর্শকদের আবার অপছন্দই হয়। খালেদ মহিউদ্দিন অতিথিদেরকে যেভাবে প্রশ্নের জেরার মুখে ফেলেন, এক এক করে প্রশ্নের উত্তরগুলো না দিতেই তাদেরকে থামিয়ে দেন, এরকমও অভিযোগ আছে। এ বিষয়ে আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে।